যেদিন গ্রেফতার হয়েছিল মনোজিৎ এবং তার আরো দুই সঙ্গী, তার ঠিক 1 ঘন্টা আগে, যেদিন যখন গ্রেফতার হয় 1 ঘন্টা আগে ফার্ন রোডে কি করছিল মনোজিৎ, জায়েব, এখন তদন্তে ফার্ন রোড নজরে। সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, এ নিয়ে তোলপাড়। গণধর্ষণের অভিযোগে জালে 4, তাদের মধ্যে প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র। এছাড়াও পুলিশ হেফাজতে জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। তদন্ত করে পুলিশ জানতে পেরেছে, বৃহস্পতিবার গ্রেফতারের আগে গড়িয়াহাটের কাছে ফার্ন রোডে যায় মনোজিৎ, সঙ্গে ছিল জায়েব। সন্ধ্যে 6:25 নাগাদ ফার্ন রোডের কাছে তাদের টাওয়ার লোকেশন পেয়েছে পুলিশ। কিন্তু কেন ফার্ন রোডে? কারো সঙ্গে কি দেখা করতে গিয়েছিল? মনোজিৎ কি বুঝে গিয়েছিল আর চেপে রাখা যাবে না, তাই কি কোনোভাবে বাঁচার চেষ্টা? বালিগঞ্জ স্টেশন থেকে 500-800 মিটার দূরে এই ফার্ন রোড, সেখানে তাদের গতিবিধি। সূত্রের দাবি, এক ব্যক্তির সঙ্গে দেখা করতে এসেছিলেন জায়েব এবং মনোজিৎ। এসবের উত্তর খুঁজছে পুলিশ। তদন্তকারীরা ইতিমধ্যে জানতে পেরেছেন, ল কলেজের ছাত্রীকে নির্যাতনের সময় মনোজিৎ মিশ্রর মোবাইল ফোনে ভিডিও করা হয়, কিন্তু সেটা মনোজিৎ করেছে নাকি অন্য কেউ তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ভিডিও করা একেবারে ছক কষে পরিকল্পনা করে, যাতে পরে এই ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করে নির্যাতিতার মুখ বন্ধ রাখা যায়। তারপরেও থানার সামনে ঘুরঘুর করছিল মনোজিৎ ও জায়েব, নজর রাখছিল ছাত্রীর পরিবারের কেউ থানায় অভিযোগ জানাতে যাচ্ছেন কিনা। কখনো কসবা থানার কাছে পার্কের সামনে ঘুরঘুর, কখনো আবার গড়িয়াহাটের কাছে ফার্ন রোডে মনোজিৎ এবং জায়েব। এখানেই শেষ নয়, বৃহস্পতিবার গ্রেফতারির আগে সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথাও বলে মনোজিৎ। কেন ভাইস প্রিন্সিপালের ফোনে কথা মনোজিতের? কি কথা হয় দুজনের? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সোমবার ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে পুলিশ জিজ্ঞাসাবাদও করে। সাউথ ক্যালকাটা ল কলেজের ধৃতদের বিরুদ্ধে একাধিক মামলা। আগে ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারায় মামলা রুজু করে পুলিশ। 70-এর 1 নম্বর ধারায় গণধর্ষণ, 127-এর 2 নম্বর ধারায় আটকে রাখা, 3-এর 5 নম্বর ধারায় একই উদ্দেশ্যে ঘটানো অপরাধ। এই 3টি ধারার সঙ্গে আরো 6টি ধারা যুক্ত করল পুলিশ। 118-এর 1 নম্বর ধারায় অস্ত্র দিয়ে আঘাত, 77 নম্বর ধারায় যৌন নির্যাতনের সাক্ষী থাকা, 351-র 3 নম্বর ধারায় ষড়যন্ত্র, 140-এর 3 নম্বর ধারায় অপহরণ, 140-এর 4 নম্বর ধারায় জোর করে আটকে রেখে মারধর অথবা নির্যাতন এবং 142 নম্বর ধারায় ঘরের মধ্যে আটকে রাখা। এই সব অভিযোগেও এবার মামলা রুজু করেছে পুলিশ। নিউজ 18 বাংলা। সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ, নির্যাতন আর নির্যাতিতার পরিবার সিবিআই চায় না, পুলিশই তদন্তেই আস্থা। আজকে হাইকোর্টে জনস্বার্থ মামলায় অন্তর্ভুক্ত হতে চেয়েও পরিবার আবেদন করে। আগামীকাল ডিভিশন বেঞ্চে মামলা উঠবে। আর সাউথ ক্যালকাটা ল কলেজে পড়াশোনা বন্ধ কেন? পড়াশোনা বন্ধে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরিচালন সমিতি কিভাবে সিদ্ধান্ত নিল শিক্ষা দফতরকে না জানিয়ে পড়াশোনা বন্ধ, পঠন পাঠন বন্ধ, ক্লাস বন্ধ, অন্যান্য পড়ুয়ার ক্ষতি হচ্ছে। মাননীয় শিক্ষামন্ত্রী সঠিক কথাই বলেছেন। একটু পরিস্থিতিটা স্বাভাবিক হলে আবার পঠন পাঠন শুরু হবে, তবে কলেজের অফিসটা খোলা থাকবে, কারণ জুলাই মাসের মাঝামাঝি ফার্স্ট সেমিস্টার ইউনিভার্সিটি পরীক্ষা শুরু হচ্ছে। ছাত্রছাত্রীদের আসতেই হবে অ্যাডমিট কার্ড নিতে, অতএব অফিসটা খোলা থাকবে। আর এই দাগী অপরাধী মনোজিৎ মিশ্র, সে প্র্যাকটিসিং লয়ার, আইনজীবী। আলিপুর আদালতে তার বার কাউন্সিলের মেম্বারশিপ যাতে চলে যায়, বাতিল হয়, তার জন্য বারবার দাবি ওঠে। আজকে বার কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতভাবে তার মেম্বারশিপ বাতিল হয়েছে। আর আইনজীবী নয়, আর বার কাউন্সিলের আইনজীবী নয় মনোজিৎ,
বার কাউন্সিলের বৈঠকে আইনজীবী তালিকা থেকে, পশ্চিমবঙ্গের আইনজীবী তালিকা থেকে মনোজিৎ মিশ্রর নাম বাদ। নয় আগস্ট নবান্ন অভিযান। গত বছর 9 আগস্ট আরজি করে পড়ুয়ার চিকিৎসকের গণধর্ষণ এবং তার সঙ্গে ধর্ষণ খুনের মতো মর্মান্তিক ঘটনা ঘটে, ভয়ঙ্কর ঘটনা ঘটে। আর তারই প্রতিবাদে এবার নবান্ন অভিযান 9 আগস্ট শুভেন্দুর, পাল্টা কটাক্ষ তৃণমূলের। পতাকা ছাড়া 9 আগস্ট অভয়ার ধর্ষণ খুনের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান করতে হবে। কোনো বিরোধী দল কোনো প্রোগ্রাম করবে, সেটা কি ঘোষণা করবে তাদের ব্যাপার, বিষয়টা পুলিশ প্রশাসন দেখবে। আমরা শুধু এইটুকু বলতে পারি, এমন কোনো হঠকারী পদক্ষেপ বিরোধী দলের উচিত নয় যার সঙ্গে বাংলার গ্রাউন্ড রিয়েলিটির কোনো সম্পর্ক নেই। তারা রাজনীতি করার চেষ্টা করছে। ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজ, একজন মহিলা 2013 সালে তাকে ধর্ষণের অভিযোগ করেছেন কার্তিক মহারাজের বিরুদ্ধে। সেই কার্তিক মহারাজের গতকাল নবগ্রাম থানায় হাজিরার কথা ছিল, কিন্তু থানায় হাজিরা এড়িয়ে তিনি হাইকোর্টে যান। হাইকোর্ট আজকে নির্দেশ দিল যে তদন্ত চলছে, তাই এখনই কোনো কড়া পদক্ষেপ নয় কার্তিক মহারাজের বিরুদ্ধে। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, এই নির্দেশ দিতে গিয়ে কি বলল হাইকোর্ট, কতটা রক্ষা কবচ পেলেন কার্তিক মহারাজ? দেখো, বিচারপতি জয়সেন গুপ্ত সরাসরি কোনো নির্দেশ দান করেননি। কার্তিক মহারাজের ক্ষেত্রে রাজ্যের আইনজীবী জানিয়েছেন তারা কোন রকম পদক্ষেপ করবে না শুনানি শেষ না হওয়া পর্যন্ত। কাজে রাজ্যের যে আশ্বাস, সেই আশ্বাসের উপর বিষয়টি ছেড়েছেন বিচারপতি সেনগুপ্ত এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মামলায় সওয়াল করতে চান। কালকেই মামলায় সওয়াল করতে চান, তাই কাল দুপুর 3টে পর্যন্ত কোনো পদক্ষেপ হবে না। সেই দিক থেকে সাময়িক কিছুটা স্বস্তি দেয় কার্তিক মহারাজ। তবে একই সঙ্গে আজকে কার্তিক মহারাজের বিরুদ্ধে যখন ইন ক্যামেরা ট্রায়ালের কথা শোনেন, তখন অভিযোগকারিণী আইনজীবী জানান যে আশারাম বাপুর ক্ষেত্রে তেমনটা হয় না, কার্তিক মহারাজকে আলাদা কিছু। এই যখন তুলনাটা আনতে চান বিচারপতি জয়সেন গুপ্ত, প্রশ্ন ছোড়েন অভিযোগকারিণী আইনজীবীর উদ্দেশ্যে, 13 বছর পরে তাহলে কেন আপনারা অভিযোগ করছেন, সেই বিষয়টাও আদালত জানতে চাইবে, প্রস্তুত থাকুন। বেশ, চিতপুরে জোড়া খুনে ফাঁসির সাজা। 2015-র 15ই জুলাই খুন হয়েছিলেন বৃদ্ধ দম্পতি পরিচারকের হাতে। পরিচারক সঞ্জয়, তার বিরুদ্ধেই ফাঁসির সাজা ঘোষণা করল শিয়ালদা আদালত। সোনা টাকা লুট করেছিল ওই সঞ্জয় সেন, লোহার রড দিয়ে ভয়ঙ্করভাবে মেরেছিল। যার ওপরে বিশ্বাস রেখেছিলেন দম্পতি, সে বিশ্বাস ভঙ্গ করেছে চূড়ান্তভাবে। আর তাই সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড যে বিচারক দিয়েছিলেন, সেই বিচারকই এই পরিচারকের বিরুদ্ধে ফাঁসির সাজা দিলেন, এই পরিচারককে ফাঁসির সাজা ঘোষণা করলেন। ওনার ফাঁসির সাজার যে কারণ, সেটা হচ্ছে যেই মৃত্যুটা হয়েছে সেই মৃত্যুটার নৃশংসতা এবং যেইভাবে মারা হয়েছে, এবং একজন নয় দুজন এখানে মৃত, ব্রুটালিটির ওপর বেস করে আজকেই ফাঁসির সাজা উনি সুজিয়েছেন। অনেকগুলো জায়গায় এখনো সন্দেহের জায়গা রয়ে গেছে, যেই জায়গাগুলো আমরা জাজমেন্টটার কপি বা বাকি যেই তথ্যগুলো আছে সেগুলো আমরা কপি কাল পরশুর মধ্যে পাবো। সেগুলো পেয়ে উচ্চতর আদালতে আমরা যাব এবং যদি প্রয়োজন হয় রিইনভেস্টিগেশন বা রিট্রায়ালের আবেদনও আমরা রাখতে পারি।